যাই হোক ম্যাডাম, অনেক নেতা প্রবাস থেকে, বাংলাদেশ থেকে অনেক বড় বড় ভাইরা ফোন টোন দিচ্ছে, খোঁজ খবর নিচ্ছে, সমবেদনা জানাইছে। আমি এটার বিচার চাই ম্যাডাম, আমি এটার বিচার চাই। আমি আর গাড়ি চালাতে পারবো না ম্যাডাম, আমি শেষ। বিচার হবে, বিচার হবে। কারণ দেখেন, আমি তো সব হারা, বাপ মা ভাই একসাথে সবই হারাইছিলাম। তিনটা ভাই চলে গেল আমার, আমার পিছে পিছে ভাই, আমি সব হারাইছি। কিন্তু আমি তারপরেও ওই কষ্ট বুকে নিয়ে আমি আসছি। একদিকে যেমন মানুষেরও কাজ করছি, অপরদিকে এই হত্যা বিচারও করছি। কতজন আমাকে বলছে যে বিচার চাইও না, তোমার এই হবে, এমন না, বিচার চাইতে হবে। ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন, দিন আসবে এবং প্রত্যেকটা হত্যা বিচার করবে। এত মায়ের কোল খালি করছে ওরা, ওদের পাপের আর শেষ নেই, এদের বিচার গেছে। আমি করবো, এই জন্য আল্লাহ বিচার রাখছে আমাকে। নইলে আমার তো বেঁচে থাকার কথা না, বারবারই তো আমার মারার চেষ্টা করছে। আর আমি কিভাবে কিভাবে বাঁচছি নিজেই বলতে চাই না, কেন এতবার কিভাবে বাঁচলাম। ধৈর্য ধরেন, আল্লাহ ডাকেন, আর যারা এগুলি করছে তাদের জন্য মানে চরম শাস্তি হয়, সেটাই আমরা চাই। আমি মামলা করছি ম্যাডাম, ভালো করছে, মামলা করছি। জি, আমি করছি মামলা। যতটুকু আমাকে মাইবার হুমকি দিতে আছে বিভিন্ন মহল থেকে। আমি তো ঠিক আছে, মাইজালের জামগা দুনিয়ার থেকে আমার ছেলে যে জায়গা পেয়েছে, আমরা চলে যাবো, আমরা বাসি থেকে লাভ কি? বিশ্ব বাটপাটটা এসে শেষ করে দিল। আমি দোয়া করি বেহেশতে নসিব করুন, আর আল্লাহ আপনাদের সবর দিক। আপনারা এগুলো সহ্য করেন, আমি জানি সহ্য করা কঠিন। আজকে এত বছর আমি নিজেই সহ্য করতে। আল্লাহ ঠিক আছে ম্যাডাম, আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয়নেত্রী। ওয়ালাইকুম আসসালাম। আমার একমাত্র অনেক কষ্ট করে ৩০ বছর মানুষ করেছি। আমার ছেলে বাজারে পড়াইছি, আমার ছেলের নির্মম অবস্থা। আপনার ভক্ত ছিল, ছাত্রলীগের ছিল। বাংলাদেশ আকাশ পাশেই তো বাপ মা ভাই সব হারাইছে। দুই মেয়ে এক ছেলে, ছেলেটা আল্লাহ নিয়ে নিয়েছে। আল্লাহ তো নেয় না, খুনিরে খুন করছে। জি, এই হত্যার বিচার চাই আমি। আপনারা তো বড় আম্মু করে ডাকতো, আম্মু দোয়া করেন না, আমার বড় আম্মু আবার আসেনি। আমি ইনশাল্লাহ আমি বলতাম আসবো, একদিন না একদিন আসবো, বলতো আসবো। আপনাকে বড় আম্মু ডাকতো। হ্যাঁ জি। আমার এই আগস্ট তো আমার মেরে ফেলতে চাইছিল, কিন্তু জানি না আল্লাহ কিভাবে কিভাবে বাঁচায় দেয়। মাত্র আধা ঘন্টা কি 40 মিনিট হবে, এর মধ্যে বেঁচে গেছিলাম। পুরা সেই রামদা ইটি অস্ত্র শস্ত্র সব নিয়ে মানে স্রোতের মতো মানুষ উঠে নিচে আসে। আমি ঘর থেকে বাইরে তো না, আপনার জি, ছেলে ঘর থেকে বাইরে তো না, আপনি যাওয়ার পর থেকে আর কি আগস্টে
5ই আগস্টের পর থেকে বাইরে মার্চে বেরোতে জুলাই মাস থেকেই তো কত মায়ের কোল খালি করছে। আসসালামু আলাইকুম প্রিয় নেত্রী, আপনি কেমন আছেন? যেটা বলবো না, আপনি তো আছি। ভালো নেই, আপনি তো ভালো নেই, কি বলবো এগুলি আমার কিছু বলার নেই। আমার কিছু আমার একমাত্র ছেলে ছিল, আমি কত দরিদ্র একটা লোক। আমার 2টা মেয়ে, একটা ছেলে, তাদেরকে নিয়ে আমার সংসার এভাবে চলতে আছে, কোনরকম চলতে আছে। আমার ছেলেটা আমার কাছে একবার বাইরে পাঠাবো, ছেলে লেখাপড়া করতে আছে। কদিন ঠিক আছে আব্বা, যেমন আমার নেত্রী ইনশাল্লাহ আল্লাহর রহমতে দোয়া করেন আসবো, আমার নেত্রী একদিন ফিরে আসবো। আমি একদিন নেত্রীর সাথে, আমি যে কোনো কারোর মাধ্যমে হোক, আমি নেত্রীর সাথে একদিন দেখবেন, একদিন সেলফি একটা উড়ে নিয়ে আসবো আপনার কাছে। সেদিন আপনি বুঝবেন আপনি ছেলেকে। আমি একদিন কথা বলবো নেত্রীর সাথে, দেখবো আমার সাথে দেখা হবে। তারপর বলতো তো মিছিলে থেকে মিটিং বড় ভাইরা ডাকতো, যাইতো, ওর গলার বয়সটা ভালো ছিল তো, এই কারণে সবাই ডাকতো, ওরে খুব আদর করতো বড় ভাইরা। আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দরা তাকে অনেক মানে ছোট ভাই হিসেবে দায়িত্ব যাইতো, মিছিলে মিটিং এ যাইতো, ওই মাইকিং করতো, আমার ছেলে মাইকিং করতো পুরা গুরুপতি অত্র এলাকা, মানে মনে করেন যে কামাই যদি খুব ছোট ছিল, ছোট থাকলেও মনে করেন বয়সটা ভালো ছিল। সবসময় আপনার কথা বলতো, তখন আমি তার আর কোন নেত্রী করতে আই। তাই আমার আব্বু দোয়া করো, আপনি এসব কথা বলেন না, কথা বললে মানে মন মেজাজ খারাপ হয়ে যেত। আপনি এসব কথা বলিয়েন না, আপনার আমার নেত্রী ভালো, কিন্তু নেত্রী তো ভালোবাসি, নেত্রী তো আছে, আইবো, ঠিক আছে। নেত্রী তো আব্বু আপনারা দোয়া করেন, দোয়া করলে আইবো। আর ইনশাল্লাহ আসলে আমি একদিন নেত্রীর সাথে একদিন পাশাপাশি দেখা করে একদিন দেখবেন সেলফি একটা উড়ান। আমি সবকিছু করবো, আমার আমার একটা মাত্র ছেলে, আমার কিছু নাই। আমি এখন কাজকর্ম করবো ধরে, সেটাও আমার পক্ষে সম্ভব না হচ্ছে। আমি শেষ রেখেছি, আমাকে শেষ করে দিচ্ছে তারা। আমি কিভাবে বাঁচবো নেত্রী বলে, আমি কিভাবে গাড়ি নিয়ে বাঁচবো? আমি যে একটা কাজ করতাম, আমি গাড়ি চালাই আজকে 30-32 বছর যাবার পর থেকে আমার ছেলে আর কোথাও তেমন একটা ঘর থেকে বাইরে না। আমরা সবাই লোক ভালোবাসা রাখতো, ফোনও কথা হইতো বিভিন্ন, আমরা তো জানতাম না, বিভিন্ন মনে করেন যে উঁচু মহলেও কথা বলতো, বিদেশে বিদেশি দেশে কথা বলতো, অনেক নেতাদের সাথে কথা বলতো, বড় ভাইয়ের সাথে, বড় ভাইদের সাথে মেসেজে কথা বলতো, আলাপ আলোচনা করতো। আর আপনি আমার আমার ছেলে বড় আম্মু বলে ডাকতো, আমার আম্মু, বড় আম্মু একদিন আসবে, আম্মু দোয়া করে একদিন আসবো। আমার একটা মাত্র ছেলে, আমি ঢাকাতে ছিলাম ম্যাডাম, মানে বিয়েতে। যাই হোক ম্যাডাম, অনেক নেতা প্রবাস থেকে, বাংলাদেশ থেকে অনেক বড় বড় ভাইরা ফোন টোন খোঁজ খবর নিচ্ছে, আর সমবেদনা জানাইছে। আমি এটার বিচার চাই ম্যাডাম, আমি এটার বিচার চাই। আমাকে আমি আর গাড়ি চালাতে পারবো না ম্যাডাম, আমি শেষ। বিচার হবে, বিচার হবে। কারণ দেখেন, আমি তো সব হারা, বাপ মা ভাই একসাথে সবই হারাইছিলাম। তিনটা ভাই চলে গেল, আমার পিছে পিছে ভাই, আমি সব হারাইছি। কিন্তু আমি তারপরেও ওই কষ্ট বুকে নিয়ে আমি আসছি। একদিকে যখন মানুষের জন্য কাজ করছি, অপরদিকে এই হত্যার বিচারও করছি। কতজন আমাকে বলছে যে বিচার চাইও না, তোমার এই হবে, এমন না, বিচার তো চাইতে হবে। ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন, দিন আসবে এবং প্রত্যেকটা হত্যা বিচার করবে। এত মায়ের কোল খালি করছে ওরা, ওদের পাপের আর শেষ নেই, এদের বিচার গেছে আমি করবো। এই জন্য আল্লাহ বিচার রাখছে আমাকে, নইলে আমার তো বেঁচে থাকার কথা না। বারবারই তো আমার মারার চেষ্টা করছে, আর আমি কিভাবে কিভাবে বাঁচছি নিজেই বলতে চাই না, এতে কেন এতবার কিভাবে বাঁচলাম। ধৈর্য ধরেন, আল্লাহ ডাকেন, আর যারা এগুলি করছে তাদের জন্য মানে চরম শাস্তি হয়, সেটাই আমরা চাই। আমি মামলা করছি ম্যাডাম, ভালো করছে। মামলা করছি, জি আমি করছি মামলা। যতটুকু আমাকে মাইবার হুমকি দিতে আছে বিভিন্ন মহল থেকে, আমি তো ঠিক আছে মাইরালের জামগা দুনিয়ার থেকে, আমার ছেলে যে জায়গা পেয়েছে আমরা চলে যাবো, আমরা বাসি থেকে লাভ কি? কি করবেন, বিশ্ব বাটপাটা এসে শেষ করে দিল। তো আমি দোয়া করি বেহেশতে নসিব করুন, আর আল্লাহ আপনাদের সবর দিক, আপনারা এগুলো সহ্য করেন। আমি জানি এটা সহ্য করা কঠিন, আজকে এত বছর আমি নিজেই সহ্য করতে। আল্লাহ ঠিক আছে ম্যাডাম, আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। জি মাননীয় নেত্রী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমি এই 5ই আগস্টের পর থেকে এলাকাতে যাইতে পারি নাই। আমার আব্বা 115 বছর, উনি মৃত্যু পথযাত্রী ছিল। ওনাকে দেখার জন্য শেষ বয়সে একটু দেখতে আমি ঈদের আগের দিন বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে রাতের বেলা কিছু আমাদের নেতা কর্মীরা আসছে আমাকে দেখতে, খোঁজ খবর নিতে, বা আমিও তাদের একটু খোঁজ খবর নিছি আমাদের দলীয় নেতা কর্মীদের। এই ইয়েতে তারা ঈদের পরের দিন রাত্রে 9টার সময় আমি আমার বাড়ির সামনে একটা লোক সহ, আমাদের পাশের বাড়ির একটা লোক সহ দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি। এমন সময় তারা 20-25টা হুন্ডা এসে খবর পাইছে আমি আগের দিন যে আসছি। আসার পরে তারা হুন্ডা নিয়ে আইসা আমাকে ওখানে এলোপাতাড়ি মারা শুরু করে, পিটা শুরু করে। পরে আমার তো চিৎকার শুই না বা হইয়া আমার বাড়ি থেকে আমার ওয়াইফ, আমার বোনেরা দৌড়ে আসছে। আইসা যখন আমাকে ছেঁচাইয়া নিয়ে যাচ্ছে, তখন আমার ওয়াইফ আর আমার বোন আমার উপরে ঝাঁপিয়ে পড়ছে। তাদেরকেও নির্মম ভাবে নির্যাতন করছে ইয়া দিয়ে, ক্রিকেটের স্টাম্প দিয়ে। এরপরে আমাকে মৃত ভেবে তারা ফেলে গেছে, বললো যে মারা গেছে, আর লাগবে না, চল। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছে, আপনাকেও আল্লাহ বাঁচিয়ে রাখছে। এগুলার আমরা যেন প্রতিশোধ নিতে পারি। আমাদের উপর যে জুলুম অত্যাচার হচ্ছে বা করতেছে, এই সরকার এসে আমাদের সব কিছু ধ্বংস করে দিছে। এই দেশটার এত সুন্দর দেশ আপনি সাজাইছিলেন নেত্রী, আপনার উন্নয়নের এতে এত মানুষ এত শান্তিতে ছিল। এখন যেখানে যায় সেখানে মানুষে বলে আপনার কথা, কিন্তু এই ইনুস বাটপার, একটা বিশ্ব বাটপার এই দেশটাকে ধ্বংস করে দিছে। মাননীয় নেত্রী, আমরা বেঁচে আছি, আপনাকে আল্লাহ বাঁচিয়ে রাখছে। আল্লাহকে আপনাকে বাঁচিয়ে রাখুক। আমরা দোয়া করছি, অনেক দোয়া করছি আপনার জন্য, অনেক দোয়া করি, সব সময় অনেক দোয়া করি। কারণ হলো যে আপনি না থাকলে তো আমরা অসহায়, আমাদের তো আর কেউ নাই বাঁচানোর জন্য। এই আর কি। আমার ওয়াইফ কিছু বলবে? আমি তো বাড়ি থেকে আমার হাজবেন্ডের ওই চিৎকারটা শুনি। সালামু আলাইকুম। জি, আমি আমার হাজবেন্ডের ওই চিৎকারটা শুনে আমি বুঝতে পারি যে এটা তো আর কারো না, ওর চিৎকার। পরে দৌড়ে গেলাম, সাথে আমার ননদ, পিছনে আমার বাচ্চারাও গেল। তো ওকে যখন মারতেছে, আবার সিএনজি তে উঠাচ্ছে, ওকে মোটরসাইকেলে ওর হাত পা ধরে মোটরসাইকেল চালাই দিচ্ছে। ওর পিঠে অনেক ইনজুরি আছে। তো আসলে আমরা সবাই ট্রমাটাইজড হয়ে গেছি, এখনো ভুলতে পারি না। আর ওই সিনারিতে কি বলবো, যে ওকে ফেলে যাওয়ার আগে আমরা যখন সামনে পড়ি আমাদেরকেও ছাড় দেয় নাই, মহিলা কেউ কোনো ছাড় দেয় নাই, লোপাথারি মার দিল। আমি শুধু কাঁদি নাই, আমি স্ট্রং ছিলাম যে ওর ট্রিটমেন্ট, ওর সবকিছু দরকার। কিন্তু ও সবাই কাঁদছে, আমি কেন জানি আমার চোখে পানি ছিল না সেদিন, শুধু আগুন ছিল চোখে। আমি এখনো এটা বিশ্বাস করতে পারি না যে আমি এত নরম একটা মানুষ, সেদিন কেন আমি কাঁদি নাই, আমি এত স্ট্রং ছিলাম। তো আমার বাচ্চারা বলতেছিল যে আমার বাবাকে অনেক অসম্মান দিয়ে মেরেছে আম্মু, ওরা আমার বাবাকে অনেক অসম্মান করে মেরেছে। আমরা সবাই পুরো পরিবার ট্রমাটাইজড, এখনো ভুলতে পারি না। মানে যে রাতের ঘুম ভেঙে যায় এমন একটা অবস্থা, বুকে ধড়ফড় এগুলো এখনো কাটে নেই। মেন্টালি, ফিজিক্যালি সবাই আমরা, মানে কি বলবো। তো যদি না তোমরা যদি ওই সাহসটা না দেখাতো হয়তো ওকে বাঁচাতে পারতে না। তোমরা অনেক ওকে তো সাহস। রাস্তায় আবার ব্যারিকেড দেয়, আমরা অনেক প্রাইভেসি মেনটেন করি। হসপিটালে ওকে মারবে, ওকে মার্ডারের তালিকায়ও ছিল যে ওকে একদম হত্যা করবে। আল্লাহর রহমত, আমার শাশুড়ি মুরব্বীদের দোয়ায় মনে হয় ও গ্রামবাসীরা ওর কাছে অনেক পেয়েছে। মানে কি বলবো, ও সবার পাশে থাকতো, কখনো কাউকে কখনো করে নাই, ফিরিয়ে দেয় নাই। ওর যে সামর্থ্য অনুযায়ী ও সবার পাশে থাকতো, গরিব দুঃখী। আল্লাহ হয়তো ওই বদৌলতে আল্লাহ বাঁচিয়ে রাখছে। মৃত ভেবে ফেলে গেছে আর কি, যে মারা গেছে। তো আমার দেবর, ভাসুররা আরো যারা আছে সিনিয়র পার্সন, ওনারা এসে প্রোটোকল দিয়ে অনেক কৌশল করে হসপিটাল পর্যন্ত পৌঁছায় আর কি। এখনো মানে আমাদেরকে থ্রেট করা হয়। আর আমি তো জব করি, আমি প্রাণ ভয়, আমি বলতেছি যে মরে গেলে মরে যাব। একবারই তো মানুষ দুনিয়ায় আসে, একবারই মরে। মৃত্যু নিয়ে ভয় পাই না। অনেকেই বলে তুমি কেন আসো চাকরি করতে, আমার ওখানে জবলেস। ওরা এটাও ভাবে নাই যে একজন টিচারকে যদি আমরা, টিচারের হাজবেন্ডকে যদি অ্যাটাক করি, ওই স্কুল
স্কুলটাও তো আক্রান্ত হবে, স্কুলের শিক্ষার্থীরা তো শিক্ষা বঞ্চিত হবে, ওইটা পর্যন্ত ওদের মনুষ্যত্বে ছিল না। ওসব চিন্তা ওদের নাই। শিক্ষা দীক্ষা থাকলে তো চিন্তা থাকবে বাবা। নাই। শিক্ষা আছে নাকি? শিক্ষা তো নাই, ফেল করছে সারা জীবন, গুন্ডামি করে বেড়াচ্ছে। ওর তারেকের বাপ হলো ম্যাট্রিক পাস, মা ম্যাট্রিক ফেল, ও ইন্টারমিডিয়েট পাস, কোথা থেকে যেন সার্টিফিকেট জোগাড় করে ইউনিভার্সিটি ঢুকছিল, 3বার ফেল মারার পর ইউনিভার্সিটি থেকে বের করে দিছে। এই হলো তার ইতিহাস। তোরা কিসের শিক্ষাটা? ওরা টাকা আমি- আর মানুষকে খুন করতে পারে, অত্যাচার করতে পারে। তুমি অনেক সাহসী, অনেক সাহসী। তোমার মানে আমি স্যালুট জানাই তোমার এই সাহসের জন্য। ও তার জীবনটা ফিরে পাইছে। এই সাহস নিয়ে থাকো। আমি এখনো আপনার এই দিন ফিরে আসবে। মেট্রো চড়ি নাই। আমার হাজবেন্ড বলতেছিল যে চলো তোমাদেরকে মেট্রো রেলে নিয়ে যাই। আমি বলছি না, যে মানুষটা এটা বানিয়েছেন উনি নাই, যাব না। সে আমি হাইওয়ে কুমিল্লা দিয়ে আসি আর ভাবি যে কি করলো এই দেশটার জন্য। আসলে মানুষ শেষ করে দিছে। কি বলবো শেষ আর? করে দিছে। আচ্ছা, আমার হাজবেন্ডের সাথে একটু কথা বলেছি। মাননীয় নেত্রী, আমাকে আমার পুরো শরীরে আপনি নিয়ে আসেন, আমরা দোয়া করি সব সময় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা আবার এই দেশের আপনার জন্য আমরা আবার ঝাঁপাইয়া পড়বো, এই দেশের মানুষের জন্য আবার আমরা করব, আমরা প্রস্তুত আছি আপনার জন্য, আপনি আসার অপেক্ষা আছি, এই মনোবল আছে মাননীয় নেত্রী। তো ভালো থাকো, ঠিক আছে, ইনশাআল্লাহ আসবো। আচ্ছা, নেক্সট। ধন্যবাদ আমার মাননীয় সব নেত্রী। নেতা কর্মীরা আমার খোঁজ খবর নিচ্ছে, 14 গ্রামের সব নেতা কর্মীরা খোঁজ খবর নিচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মাননীয় নেত্রী।